দেশে ফেরা বা প্রকাশ্যে আসায় সাকিব মাশরাফির উপর নিষেধাজ্ঞা নেই, মামলার বিষয়ে সমাধান করতে হবে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে, বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। নারী বিপিএল এর সূচি চূড়ান্ত, 4 থেকে 14 এপ্রিল প্রথম আসর। জাহানারা কাণ্ডে যথাযথ শাস্তি হয়েছে মঞ্জুর, দাবি নারী উইং চেয়ারপারসন রুবাবা দৌলার। বিসিএল এ শান্ত মিরাজ লড়াই, রাজশাহীতে মুখোমুখি হবে সাউথ ও নর্থ জোন। বগুড়ায় প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে সেন্ট্রাল ও ইস্ট জোন। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের দাপটে ধরাশয়ী শ্রীলঙ্কা, সুপার 8 61 রানের জয়ে সেমিফাইনালের পথ সুগম করল খিউইরা, লঙ্কানদের বিদায়। এবং বেতন কাঠামোর আওতায় আনতে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে খুশি জাতীয় দলের ফুটবলাররা, আর্থিকভাবে অসচ্ছল ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার উদ্যোগ প্রতিমন্ত্রীর। দেশে ফেরা বা প্রকাশ্যে আসায় সাকিব মাশরাফির উপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে নিজেদের নামে থাকা মামলাগুলো ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে সমাধান করতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে আর্থিকভাবে অসচ্ছল ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 2024-এর মেতে যুক্তরাষ্ট্র সিরিজের পর থেকে নির্বাসনে সাকিব আল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে ঢোকার চেষ্টা করেও পারেননি সাবেক টাইগার অধিনায়ক। তবে রাজনৈতিক পালাবদলে এখন আর বাংলাদেশে ফেরায় বাধা নেই সাকিবের। হত্যা মামলা, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ সাকিবের নামে একাধিক মামলার নথি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে বিসিবি। সরকারও এসব মামলার ব্যাপারে নমনীয়, তবে আইনি প্রক্রিয়া সমাধানের কাজ এই অলরাউন্ডারের কাঁধেই তুলে দিল মন্ত্রণালয়। একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। এদিকে আর্থিকভাবে অসচ্ছল ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে মন্ত্রণালয়। ব্যাখ্যা দিয়েছেন বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দের। ফিফার অর্থায়নে তারা আমাদের স্টেডিয়ামগুলোকে সংস্কার করবে এবং সেই স্টেডিয়ামগুলো আরও নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হবে। ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। আগের সরকারের মতো অবকাঠামোগত খাতে গুরুত্ব না দিয়ে আপাতত মাঠ উদ্ধারে মনোযোগ দিচ্ছেন আমিনুল হক। সবার জন্য খেলাধুলা নিশ্চিতে কেবল বিভাগ কেন্দ্রিক পরিকল্পনা নয়, জেলা ও উপজেলা ভিত্তিক খেলার মাঠ তৈরি করতে চান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মাঠগুলোকে সংরক্ষণ করে যাতে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নারী বিপিএল এর সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সময় অনুযায়ী 4 এপ্রিল চট্টগ্রামে পর্দা উঠবে বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের। সেখানে গ্রুপ পর্ব শেষে ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে মিরপুর হোম অফ ক্রিকেটে। বাংলা নববর্ষ উৎসবের দিন 14 এপ্রিল ফাইনাল ম্যাচ আয়োজনের চিন্তা বিসিবির, জানিয়েছেন ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলা। পাশাপাশি তিনি জানান, টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। শেষ বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে চূড়ান্ত হয়ে গিয়েছিল সব। এরপর বাকি কাজটুকু করার দায়িত্ব দেয়া হয় নারী উইংয়ের হাতে। পুরুষদের মতো এবার নারীদেরও বিপিএল করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল বিগ ব্যাশের দেখা দেখি নারী ক্রিকেটের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেই এই ভাবনা এসেছে বোর্ড কর্তাদের মাথায়। কিন্তু
করব বললেই তো আর হয় না, তার জন্য প্রয়োজন যথেষ্ট প্রস্তুতি, যার ধারাবাহিকতায় কয়েক দফা বৈঠকের পর টুর্নামেন্টের একটা সূচি চূড়ান্ত করেছে বিসিবির নারী উইং। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে প্রথম নারী বিপিএল। তবে সাধারণত এসব টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন মিরপুরে হলেও এবারের পুরুষ বিপিএল এর মতোই নারী বিপিএলও শুরু হবে রাজধানীর বাইরে। চট্টগ্রামের সাগরিকায় উদ্বোধনী সহ গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি, তবে ফাইনাল হবে ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেই। বাংলা নববর্ষের উৎসবের দিন এই ম্যাচ আয়োজনের চিন্তা বোর্ডের। আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম যে 3rd এপ্রিল থেকে 15th এপ্রিলের মধ্যে এটা হবে। এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি যে 4th এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে এবং সেটা হবে 14th এপ্রিলে। জানেন যে নববর্ষ সেদিন আমাদের। বিপিএল বললেই এখন দেশের মানুষের মনে আসে একটাই প্রশ্ন, টাকাটা ঠিকঠাক পাবেন তো ক্রিকেটাররা? কারণ বিপিএল এর এত বছরেও আর্থিক দেনা পাওনার হিসেবটা মেলাতে পারেনি ক্রিকেট বোর্ড। কিন্তু এই জায়গায় বেশ কঠোর বিসিবির নারী উইং চেয়ারম্যান জানালেন, দেখে শুনেই দেয়া হবে ফ্র্যাঞ্চাইজি, যাতে লেনদেনের ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা না থাকে। পেমেন্টগুলোকে এনশিওর করব এবং এনশিওর করবো যে টাইমলি যাতে এটা ডিসবার্সমেন্টও হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করে সিলেকশনগুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে, সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনার্স পাবো যারা ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে, যাতে করে এটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা প্রতিপালিত করতে পারি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরপরই বিশ্বকাপে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডে যাওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মেয়েদের জন্য একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানালেন রুবাবা দৌলা। স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবেন জ্যোতিরা। ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি একটা হলো বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে আসছে এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো স্কটল্যান্ডে যাবে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড অ্যান্ড বাংলাদেশ খেলবে ভেরি সুন। এদিকে জাহানারা কাণ্ডে মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ রয়ে গেছে ক্রিকেট পাড়ায়। কিন্তু রুবাবা দৌলা মনে করেন আইনের ভেতরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মঞ্জুকে। আই বিলিভ যে আমরা বিসিবি থেকে যে অ্যাকশনটা নিয়েছি এটা একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন নিয়েছি যে কোনো ধরনের ক্রিকেটের সাথে শুধু মহিলাদের না পুরুষ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যান করা হয়েছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। প্রথম জয়ের খুঁজে বিসিএলে মাঠে নামবে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। আগের ম্যাচের ভুল শুধরে জয় পেতে মরিয়া মধ্যাঞ্চল, জানিয়েছেন পেসার রিপন মণ্ডল। ছাড় দিতে নারাজ পূর্বাঞ্চলও ব্যাট বলে জ্বলে ওঠার প্রত্যাশায় কোচ তালহা জুবায়ের। রাজশাহীতে আরেক ম্যাচে মাঠে নামবে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। ম্যাচ দুটি মাঠে গড়াবে সকাল 9টায়। প্রথম ম্যাচে 267 রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়া মধ্যাঞ্চল শক্তি বাড়িয়েছে বোলিং বিভাগে। এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি আর অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরেছেন টাইগার পেসার। এদিন অনুশীলনে সময় দিয়েছেন স্পট বোলিংয়ে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কাজ করেছেন তাসকিনকে নিয়ে। পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামার আগে তার অন্তর্ভুক্তি শক্তি যোগাবে দলটায়। তাছাড়াও পেস বিভাগে আছেন রিপন মণ্ডল, আবু হায়দার রনিরা। রাকিবুল হাসান, মুসাদ্দেক সৈকতরা দায়িত্বে স্পিন বিভাগের। ব্যাট হাতে ছন্দ দেখাতে হবে সাইফ হাসান, মাহফিজুল, অঙ্কনদের। তবে আগের ম্যাচের ভুল শুধরে জয় পেতে মরিয়া মধ্যাঞ্চল। তো যেহেতু ফার্স্ট ম্যাচটা চলে গেছে, আমরা ভালো করতে পারিনি, সো ওইটা নিয়ে আর ভাবতেছি না। যেহেতু আমাদের সামনে একটা সুযোগ আছে, আমরা এই ম্যাচটা নিয়ে ভাবতেছি। আর উইকেট আমরা জানি বগুড়ার উইকেট সবসময় স্পোর্টিং হয়, সো আমাদের কাছে মনে হচ্ছে যে উইকেটটা ভালোই হবে। যেহেতু আমরা বোলাররা যদি ভালো স্টার্ট করতে পারি বা আমরা ব্যাটসম্যানরা যদি ভালো স্টার্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তাসকিন ভাইয়ের মতো একজন বোলার যদি দলে খেলে, সো আমরা যারা ইয়ং আছি বা অপোনেন্ট টিমের জন্য এটা একটা চিন্তার কারণ থাকবে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে 3 জন পেসার আছি বা 4 জন যে কয়জনই আছি, সবাই খুবই ভালো। সো তাসকিন ভাই থাকাতে আরেকটু শক্তিশালী। পূর্বাঞ্চল অবশ্য প্রথম ম্যাচে বেশি ভুগেছে সাইফুদ্দিনের বোলিং নিয়ে। 10 ওভারে 2 উইকেট নিলেও 98 রান দিয়েছেন ডানহাতি পেসার। এই ম্যাচে মাঠে নামার আগে মাথা ব্যথার কারণ তার বোলিং।
ব্যাটাররা রান পাননি। এই ম্যাচে জয় পেতে হলে পারভেজ ইমন, জাকির, শামীম পাটোয়ারিদের খেলতে হবে লম্বা ইনিংস। কোচ তালহা জুবায়ের অবশ্য আশাবাদী, ভুল থেকে শিক্ষা নেবেন শিষ্যরা। 330 রান চেস করতে গেলে ব্যাটসম্যানেরও মাথার মধ্যে একটা জিনিস ঘুরে যে আসলে কতটুকু মারতে হবে, কতটুকু খেলতে হবে। সো ওই 50 ওভার কিন্তু অনেক বড় সময়। সো এই ধৈর্যটাই রাখতে হবে যে আমরা যেন উইকেট হাতে রেখে লাস্ট 10 ওভারে ঢুকতে পারি। আপনি যখন জানবেন যে উইকেটে জান আছে তখন আপনি এফোর্টটা দিতে চাইবেন। সো বগুড়া শুধু না, রাজশাহী আর এই বগুড়ার উইকেটটা এমন উইকেট যে আপনি যদি বলার হয়ে ভালো জায়গায় বল করেন তো আপনি ভালো, একটু লুজ বল পড়লে ওইটা আবার ব্যাটসম্যানের জন্য খুব ইজি হয়ে যায়। সো আপনি আসলে জানতে পারবেন যে আমার কোন জায়গাটায় ল্যাকিংস, আমার অ্যাকুরেসিতে কতখানি সমস্যা, কিংবা আমি কোথায় চাচ্ছি আর কোথায় করতে পারছি না। বিগ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ ও উত্তরাঞ্চল। প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। দক্ষিণাঞ্চল দলটা গঠিত তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে। বোলিংয়ে যেমন আছেন মুস্তাফিজের মতো বোলার, তেমনি রুয়েল মিয়ার মতো তরুণ। ব্যাটিংয়ে ভরসা থাকবে আফিফ, মেহেদি মিরাজ, সোহান, সৌম্যদের উপর। প্রথম ম্যাচেই শতকের দেখা পেয়েছেন আকবর আলী। এই দলে আছেন লিটন দাস, হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। একরকম জাতীয় দল বললে ভুল হবে না। বোলিংয়ে শরীফুল, নাহিদ রানা, মুগ্ধ, তাইজুল, সাকলাইন, শেখ মাহিদিরা। এই দলটার বিপক্ষে জয় পাওয়া কঠিনই হবে দক্ষিণাঞ্চলের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইন ও ম্যাকাইয়ে টেস্ট খেলবেন টাইগাররা। চূড়ান্ত হয়েছে আগস্টে অজিদের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজের সূচি। ডারউইনে মারামা স্টেডিয়ামে প্রথম টেস্ট 13 আগস্ট। গ্রেট ব্যারিয়ার রিফে দ্বিতীয় টেস্ট হবে 22 থেকে 26 আগস্ট। নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন এই টেস্ট সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের অন্তর্ভুক্ত। মুস্তাফিজ ইস্যু ও নিরাপত্তার শঙ্কায় ভেস্তে গেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। তবে বিশ্বকাপ খেলা না হলেও এ বছরটা ব্যস্ত সূচিতে ঠাসা টাইগারদের। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবছর আসবে বাংলাদেশ সফরে। আগস্টে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশও। এবার 2 ম্যাচের টেস্ট সিরিজের সূচিও চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে এই সিরিজ হওয়ার কথা ছিল 2027 সালের মার্চে। সে সময় খেলা হলে অস্ট্রেলিয়ার মূল ভেন্যুতে খেলার সুযোগ পেত টাইগাররা। কিন্তু টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফর তাই এগিয়ে আনা হয়েছে এবছর আগস্টে। সবশেষ 2003 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। 2020 সালেও বাংলাদেশের টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ায়, তবে কোভিডের কারণে বাতিল হয়ে যায়। 2 টেস্টের ভেন্যু ও সম্ভাব্য সময়ে আগেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইতে। ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু আগামী 13 আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট 22 আগস্ট থেকে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এ 2 টেস্ট খেলবে টাইগাররা। এর আগে একবারই অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে, পরেরটা কেয়ার্সে। তবে এগুলোর কোনোটিই অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যু নয়। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে কোনো সিরিজ হলেই নর্দার্ন টেরিটরিতে তা আয়োজন করে থাকে দেশটির ক্রিকেট বোর্ড। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল পুরোপুরি শুরু হয় না বলে এই সময়ে আগেও খেলা হয়েছে নর্দার্ন টেরিটরিতে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ব্যস্ততা শুরু হবে অজিদের। দীর্ঘদিন ধরে খেলা হয় না এখানে। সংস্কার করে আধুনিক রূপে গড়ে তোলা হয়েছে এই মাঠ। তবে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এখানে নিয়মিতই। গত আগস্টে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে ছেলেদের ক্রিকেটেও যাত্রা শুরু হয় এখানে। এবার বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে 10,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠের। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। ঘরের মাঠে সুপার 8-এ শেষ হলো শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে স্বপ্ন ভঙ্গ হলো লঙ্কানদের। ব্যাটিং ব্যর্থতায় 61 রানে হেরেছে দাসুন সানাকার দল। টস হেরে প্রথমে ব্যাট করে 7 উইকেটে 168 রান তোলে কিউইরা। জবাবে 8 উইকেটে 107 রানে থামে স্বাগতিকদের ইনিংস। হারলে ঘরের মাঠে দর্শক হয়ে দেখতে হবে বিশ্বকাপ, এমন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসার উইকেটটা বেশ চেনা জানা স্বাগতিকদের। আর এই উইকেটেই নিজেদের ভুলে বিশ্বকাপের ইতিকাব্য লিখল সৈয়দ জয়সূরিয়ার দল।
টস ভাগ্য সহায় দাসুন সানাকার। প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। শুরুতে ক্যাচ মিস করলেও ভালোই চাপে রাখে নিউজিল্যান্ডকে। দলীয় রান 30 থেকে 34 হতেই 2 উইকেট হারায় কিউইরা। থিক্সানা আর চামিরা ফেরান 2 ওপেনার সেফার্ট ও অ্যালেনকে। এরপর হাল ধরেন রাচিন রবীন্দ্র ও গ্ল্যান ফিলিপস। রানের চাকা বাড়ানোর চেষ্টা করেন 2 ব্যাটার, তবে চামিরার পেসের সামনে পরাস্ত হন ফিলিপস। নিউজিল্যান্ডের ভাঙে 36 রানের জুটি। 18 বলে 18 করে ফিরেন এই ব্যাটার। এরপর ম্যাচের লাগাম টেনে ধরে স্বাগতিকরা। দলীয় 84 রানে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। 11 ওভারে থিতু হওয়া রাচিন রবীন্দ্রকে 32 রানে ফেরান থিক্সানা। এরপর কোনো রান করার আগে মার্ক চ্যাপম্যানকে ফেরান এই স্পিনার। পরের ওভারে ড্যারেল মিচেল ফিরে যান 3 রান করে। 84 রানে 6 উইকেট হারায় কিউইরা, তবে ম্যাচের লাগামটা স্বাগতিকরা ধরে রাখতে ব্যর্থ হন। এখান থেকে নিউজিল্যান্ড পুঁজি দাঁড় করায় 168 রানের। অধিনায়ক মিচেল স্যান্টনার আর মুকঞ্চি তুরুধুনু করেন লঙ্কান বোলারদের। 26 বলে 47 রান করেন স্যান্টনার, আর মুকঞ্চি অপরাজিত থাকেন 31 রানে। 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই প্রথম নিশানকার উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাট হ্যানরির বলে বোল্ড হয়ে ফিরেন ফর্মে থাকা এই ব্যাটার। হাল ধরতে পারেননি চারিথ আসালাঙ্কা। 3 নম্বরে নেমে ফিরে গেছেন 5 রান করে। এরপর নিয়মিত উইকেট বিলাতে থাকে স্বাগতিকরা। দলীয় স্কোর 46 রান হতেই 5 উইকেট হারায় শ্রীলঙ্কা। তখনই মাঠ ছাড়তে থাকেন স্বাগতিক দর্শকরা। এরপর কামিন্দু মেন্ডিস চেষ্টা করেছেন হাল ধরতে, তবে 31 করে তিনিও ফিরে গেছেন স্যান্টনারের শিকার হয়ে। শেষ দিকে দনিত ভিল্লা লাগে শুধু কমিয়েছেন হারের ব্যবধান। 29 রান আসে তার ব্যাট থেকে। 107 রানে থামে লঙ্কানরা। বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হল শ্রীলঙ্কা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইট কাল মুখোমুখি হতে যাচ্ছে আসরের 2 অপরাজিত দল সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আপোষহীন প্রোটিয়া ও ক্যারিবীয়রা। আহমেদাবাদে সুপার 8-এর বিগ ম্যাচ মাঠে গড়াবে বিকেল 3:30টায়। ক্ল্যাশ অফ হেভিওয়েটস। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী 2 দল সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আসরে এখন পর্যন্ত অপরাজিত 2 দলই, তবে সে অপ্রতিরোধ্য যাত্রায় ছেদ পড়বে যে কোনো এক দলের। সেমিফাইনালের পথ সুগম করতে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিত। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে 2 টিমই। আসরের সর্বোচ্চ এবং টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 254 রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। হারিয়েছে 107 রানের ব্যবধানে। আর সাউথ আফ্রিকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের দম্ভ চূর্ণ করেছে 76 রানে জিতে। শীর্ষ 8-এর গ্রুপ 1-এ +5.350 নেট রান রেট নিয়ে শীর্ষে ক্যারিবীয়রা, +3.800 নিয়ে 2-এ প্রোটিয়ারা। বিগ ম্যাচের আগে স্পটলাইটে মার্কো ইয়ানসেন। আহমেদাবাদে সবশেষ 2 ম্যাচে 8 উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার, যার মধ্যে 5টি নিয়েছেন পাওয়ার প্লেতে। ক্যারিবীয় টপ অর্ডারেও আঘাত হানতে চাইবেন ইয়ানসেন রাবাদারা। স্পিন আক্রমণের প্রাণ অভিজ্ঞ কেশব মহারাজ। ব্যাটিংয়ে আস্থার প্রতীক ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাফস, এইডেন মার্ক্রামরা। অলরাউন্ড পারফরমেন্স উপহার দিতে চাইবেন করবিন বোশ। উইন্ডিজের মূল অস্ত্র পাওয়ার হিটিং। দীর্ঘদিন পর আবারও তাদের সেই চেনা রূপ দেখা যাচ্ছে। শিমরন হেটমায়ার, রহমান পাওয়েলরা খেলছেন মারকুটে ঢঙে। 219 রান নিয়ে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হেটমায়ার। সাউথ এশিয়ান কন্ডিশনে উইকেট এনে দিচ্ছেন স্পিনার আকিল হোসেন, গুদাকেশ মতিরা। সাউথ আফ্রিকার ব্যাটিং অর্ডারে বেশ কিছু বাঁহাতি থাকায় ডানহাতি স্পিনার রোস্টন চেসকেও দেখা যেতে পারে এ ম্যাচে। সংক্ষিপ্ত ফরম্যাটে এই 2 দলের লড়াই বেশিরভাগ সময়ই উপভোগ্য হয়। মুখোমুখি 29 দেখায় 15 জয় ওয়েস্ট ইন্ডিজের, 14টিতে জিতেছে সাউথ আফ্রিকা। যদিও টি-20 বিশ্বকাপে আধিপত্য আফ্রিকান জায়ান্টদের, 5 দেখায় 4টিতেই জিতেছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর। জাতীয় দলের ফুটবলারদের যে বেতন কাঠামোর আওতায় আনার প্রস্তাব করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তার মতে এই ধরনের উদ্যোগ খেলোয়াড়দের মাঝে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আবারও বাড়ানো হতে পারে হাভিয়ার কাবরেরার মেয়াদ। এই ইস্যুতে কৌশলী অবস্থান জামালের।
ফুটবলারদের আয়ের একমাত্র উৎস ক্লাব। জাতীয় দলে খেলে ম্যাচ ফি এবং উইনিং বোনাস বাদে নেই অর্থ আয়ের অন্য কোনো সুযোগ, যে নিয়মে এবার পরিবর্তন আনতে চলেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রায় দীর্ঘ 1.5 যুগের ফুটবল ক্যারিয়ার ছিল আমিনুল হকের, তাই তার কার্যতালিকায় প্রাধান্য পেয়েছে ফুটবলারদের স্বার্থ। নারী পুরুষ উভয় দলের অন্তত 26 জন করে নিয়ে আসতে চান বেতন কাঠামোর আওতায়, যে উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আমিনুল ভাই অনেক বছর ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু উনি নিজে বুঝতে পারছেন অনেক বছর খেলতেছে, ওরা তো কোনো বেতন পাচ্ছে না। সো আই থিঙ্ক মানে ধন্যবাদ জানাবো কে আমিনুল ভাই, কারণ এটা দরকার ছিল। কারণ আমরা দেখতেছি এখন মহিলা টিমে ওরা পাইতেছে, কিন্তু মেন্স টিমে এখনও কিছু পাই না। অবশ্য ফুটবলারদের এই বেতন একেবারে স্থায়ী নয়। পারফর্ম করে জাতীয় দলে থাকতে পারলেই মিলবে এই সুবিধা, বাদ পড়লে অপেক্ষা করতে হবে পরবর্তী কলের, যে বিষয়টি ফুটবলারদের মাঝে প্রতিদ্বন্দ্বিতার ইতিবাচক মানসিকতা তৈরি করবে বলে মনে করেন জামাল। অফকোর্স কম্পিটিশন বাড়বে। ওভারঅল আমি মনে করি এটা একটা এক্সট্রা মোটিভেশন খেলার জন্য। আমরা তো বাংলাদেশ রিপ্রেজেন্ট করি, সো অফকোর্স আমরা চাই যে ম্যাচ আছে ওই সব ম্যাচ আমরা দিতে পারবো। বাট অফকোর্স এটা উইন উইন, যেটা আপনি বলছেন, ইউ গিভ ব্লাড ইউ টেক ব্লাড, এরকম। আগামী 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শেষ হবে হাভিয়ার কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি। গুঞ্জন দুপক্ষই নাকি সম্মত এই সম্পর্ক আরও 1 বছর বাড়াতে, যদিও বাফুফের অবস্থান ছিল কাবরেরার পারফরমেন্স মূল্যায়ন করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এই ইস্যুতে অবশ্য কৌশলী অবস্থান জাতীয় দলের অধিনায়কের। আসলে আমি জানি না উনি কি থাকতে চায় না থাকতে চায়, এটা আমি বলতে পারি না। বাট অফকোর্স উনি আমার সাথে অনেক বছর থাকছিল, সো হি নোজ এভরিবাডি না। সো এইটা একটা পজিটিভ সাইনটা, উনি সব কিছু জানে। বাট আসলে ডিসিশন আমি কমেন্ট করবো না। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ দিয়েই চলমান সাইকেল শেষ করবে বাংলাদেশ। জাতীয় দলের পরবর্তী প্রস্তুতি সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে। সম্ভাবনা আছে দক্ষিণ এশিয়ার এই বিশ্বকাপের হোস্ট হতে পারে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচনে লড়বেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। ঐতিহ্যবাহী ক্লাবটির হারানো গৌরব ফেরাতে চান তিনি। ক্যাসিনো কেলেঙ্কারি পেছনে ফেলে দুর্নাম ঘোচানোর প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য। আমি মোহামেডান ক্লাবের সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নিয়েছি। সকল সদস্যদের কাছে আমার আবেদন থাকবে, আমরা একটা পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন করতে চাই। অতীতে যেমনিভাবে ক্রিকেট বোর্ড নিয়ে বিভিন্ন কেলেঙ্কারি, ফুটবল বাফুবে নিয়ে বিভিন্ন কেলেঙ্কারি এবং বিভিন্ন ক্লাবে ক্যাসিনো করে ক্রীড়াঙ্গনকে কলুষিত করা। ক্রীড়াঙ্গন হলো এখানে স্বচ্ছতার মধ্য দিয়ে মানুষের সুস্থ মন মানসিকতা তৈরি করা এবং মানুষকে সঠিক পথে নিয়ে আসা, এটাই হলো ক্রীড়াঙ্গনের কাজ। কিন্তু সেই ক্রীড়াঙ্গনে যদি জুয়া মাদক ঢুকে যায় তাহলে তো আর ক্রীড়াঙ্গন থাকে না। এর থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের একটা উদ্যোগ থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনিভাবে বিকেএসপি করে, উনি যদি বিকেএসপি না করতেন তাইলে এই বাংলাদেশের কৃতি ক্রীড়াবিদদের জন্ম হতো না। উনি ঢাকা স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম না করলে, ফ্লাড লাইট না লাগালে এখানে রাত দিন খেলা হতো না। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এবং সর্বক্ষেত্রে এগিয়ে নিয়েছেন, তারপরে ক্রীড়াঙ্গনকে উনি অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা আবার চাই এই মোহামেডান ক্লাবকে সামনে রেখে বাংলাদেশের সকল মানুষের আশা প্রত্যাশা যেন একটা স্বচ্ছ ক্রীড়াঙ্গন হয়, সেই প্রত্যাশা নিয়ে আমি সভাপতি প্রার্থী হয়েছে। আমি আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে। মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে সম্প্রতি সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা বিশ্বকাপের ভেন্যু তালিকা থেকে গুয়াদালাহারা বাদ পড়ছে না, জানিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লেমুস। কোনো হোস্ট সিটি প্রত্যাহারের পরিকল্পনা ফিফার নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। মেক্সিকোর পাশে আছে ফিফা প্রেসিডেন্টও, তবে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাজ করছে। বিদেশি দর্শকদের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা আরও জোরদার করা উচিত বলে মনে করেন স্থানীয়রা।
মেক্সিকো ভিত্তিক মাদক পাচারকারী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন, যার প্রধান নেতা এল মেনচো রোববার জালিস্কো অঙ্গরাজ্যের একটি শহরে সেনাবাহিনী ও এল মেনচোর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত হন কার্টেল প্রধান। এরপরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির অন্তত 8টি রাজ্যে। মেক্সিকোর যে অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে এল মেনচোর সংঘর্ষ হয় সেটা গুয়াদালাহারা থেকে মাত্র 2 ঘন্টার পথ। আসন্ন ফিফা বিশ্বকাপে মেক্সিকোর 3 হোস্ট সিটির একটি গুয়াদালাহারা। প্রশ্ন উঠেছে এ অঞ্চলের নিরাপত্তা নিয়েও। কার্টেল নেতার মৃত্যুর পর জালিস্কো রাজ্যে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ফিফা বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে গুয়াদালাহারা কি বাদ যাবে? নিরাপত্তা শঙ্কা থাকলেও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লেমুস। ফিফার মেক্সিকো থেকে কোনো আয়োজক শহর সরিয়ে নেওয়ার ইচ্ছে নেই। 3টি আয়োজক শহরই থাকছে এবং আগামী শনিবার জালিস্কোর অ্যাক্রন স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। মেক্সিকো প্রশাসনকে আশ্বস্ত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকান সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। মেক্সিকো একটি ঐতিহ্যবাহী দেশ, বিশেষত ফুটবলের ক্ষেত্রে বিশ্বমঞ্চে তাদের উপস্থিতি লক্ষণীয়। বিশ্বের যে কোনো অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য একটি দায়িত্বশীল সরকার, কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যারা শৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমার এবং ফিফার পক্ষ থেকেও মেক্সিকোর প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করছি। তবে স্থানীয় অনেকের মাঝেই উদ্বেগ রয়ে গেছে। সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর অনেকে মনে করছেন বিদেশি দর্শকদের কথা বিবেচনায় রেখে পরিস্থিতি আরো জোরদার করা উচিত। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করা খুব জরুরি, কারণ এখানে স্থানীয় ও বিদেশি দর্শকরা ঝুঁকিতে থাকতে পারেন। সরকারকে পরিস্থিতি উন্নত করতে কাজ করতে হবে। যারা এখানে খেলা দেখতে আসবেন তাদের নিরাপদ ও সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশ্বের যে কোনো জায়গায় এমন ঘটনা ঘটতেই পারে। আশা করি বিশ্বকাপের সময় এমন কিছু ঘটবে না। মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশটির 3টি শহরে আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো দর্শক সমাগমের প্রত্যাশা আয়োজকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। শীর্ষ 16-র টিকিট নিশ্চিতে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ 1-0 এগিয়ে থেকে দ্বিতীয় লেগে ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস। প্রথম লেগে রেফারির সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে এই ম্যাচ নিষিদ্ধ বেনফিকা কোচ হোসে মরিনিও। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নকআউটের দ্বিতীয় লেগ। ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ 16 টিকিট নিশ্চিতের মিশন রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ বেনফিকা। লিসবনে প্রথম লেগে 1-0 গোলের জয় আছে লস ব্লাঙ্কোসের। তবে ঘরের মাঠ হলেও 1 গোলের ব্যবধানে পুরোপুরি চিন্তামুক্ত থাকার সুযোগ নেই 15 বারের চ্যাম্পিয়নদের। তবে রিয়ালের সাম্প্রতিক ফর্ম দেখাচ্ছে মিশ্র প্রতিচ্ছবি। লা লিগায় ওসাসুনার কাছে 2-1 ব্যবধানে হার তাদের আত্মবিশ্বাস কিছুটা কমেছে। চোট ও নিষেধাজ্ঞা বড় চিন্তার কারণ। রদ্রিগো সাসপেন্ড, জুড বেলিংহাম ও মিলেতাও পুরোপুরি ফিট নন। তাই আক্রমণে ভিনিসিয়াস ও কিলিয়ান এমবাপ্পের ওপরই বাড়তি দায়িত্ব। ভিনি একজন ফাইটার, আমাদের ড্রেসিং রুমের লিডার। আমি নিশ্চিত এই ম্যাচে সে তার পারফরমেন্স দিয়েই প্রমাণ দেবে সে বিশ্বের সেরাদের একজন। অন্যদিকে বেনফিকা ঘরোয়া লিগে সবশেষ ম্যাচে 3-0 জয়ে আছে দারুণ ছন্দে। তবে বড় ধাক্কা প্রথম লেগে রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলে সাসপেনশনে কোচ হোসে মরিনিও এ ম্যাচে থাকতে পারবেন না ডাগ আউটে। এছাড়া বিনির সঙ্গে বর্ণবাদ আচরণে ম্যাচে নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার প্রেস্তিয়ানি। তবে ম্যাচের আগে এ বিষয়ে মুখ খোলেননি কেউই। সান্তিয়াগোতে দুর্দান্ত কিছু করাই এখন তাদের লক্ষ্য। শুধু ফুটবল নয়, কোথাও বর্ণবাদের মতো আচরণ হওয়া উচিত না। আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না। এই ম্যাচে জিততেই হবে, এটাই আমাদের প্রধান লক্ষ্য। ইতিহাস বলছে প্রথম লেগ জেতার পর শেষ 23 বারের মধ্যে 22 বারই পরের রাউন্ডে উঠেছে রিয়াল মাদ্রিদ। তবে লিসবনে এর আগে 4-2 ব্যবধানে রিয়ালকে হারানোর অভিজ্ঞতা আছে বেনফিকার। তাই সবকিছু মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। তামিম হোসেন, সময় সংবাদ।
চ্যাম্পিয়ন্স লিগের খবর, ইতালির সান সিরোতে ঘটল ইতিহাসের অন্যতম বড় এক ঘটনা। গেলবারের রানার্স আপ ইন্টার মিলানের হাতে বিদায়ের টিকিট ধরিয়ে দিল বোদো গ্লিম্ট। প্লে অফ নকআউটের দ্বিতীয় লেগে ঘরের মাঠেই 2-1 ব্যবধানে হেরেছে নেরাজুরিরা। ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে 2 লেগ মিলিয়ে 5-2 ব্যবধানে জয় তুলে প্রথমবারের মতো শীর্ষ 16তে জায়গা করে নিয়েছে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্ট। ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, গ্যালারি ভর্তি হাজারো সমর্থক, সবকিছুই ছিল পক্ষে। প্রথম লেগে 3-1 গোলে হার, ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে মাঠে নামে গেলবারের রানার্স আপরা। কিন্তু শেষ পর্যন্ত জয় তো দূর, উল্টো ঘরের মাঠই নেরাজ্জুরুদের সঙ্গী লজ্জা আর হতাশা। প্লে অফের দ্বিতীয় লেগে বোদো গ্লিম্টের মুখোমুখি হয় ইন্টার মিলান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার, তবে ইন্টার চাপ তৈরি করলেও পায়নি কোনোই গোলের দেখা। দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। 58 মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির ভুলে বল হারান স্বাগতিকরা। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি সফররতরা। দুর্দান্ত ভলিতে ইন্টার সমর্থকদের চুপ করিয়ে স্বাগতিকদের জালে বল পাঠিয়ে লিড এনে দেন জেন্স পিটার হগ। এই গোলের পরে অনেকটা ভেঙে পড়ে ইন্টার মিলান, কারণ ব্যবধান দাঁড়ায় 4-1। তবে সেই হতাশার মাঝে 72 মিনিটে আবারও বোদোর আঘাত। হগের পাস থেকে হাকন এফজেনের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে নরওয়ের ক্লাবটি। 2 লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় 5-1। 4 মিনিট পর অবশ্য গোল শোধ করে ব্যবধান কমালেও ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি ইন্টারের। শেষ পর্যন্ত বোদো গ্লিম্ট ইতিহাস গড়ে সান সিরো থেকেই প্রথম সুপার 16-এর টিকিট নিশ্চিত করে। 1987-88 মৌসুমের পর প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসাবে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নকআউট জিতল বোদো। এখন তাদের সামনে চ্যালেঞ্জ শেষ 16তে আরও একবার রোমাঞ্চ ছড়ানোর। তামিম হোসেন, সময় সংবাদ। নরওয়ের ছোট্ট একটি ক্লাব পরিণত হয়েছে ইউরোপিয়ান ফুটবলের হট টপিকে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে জায়গা করে নেওয়ার পর সে আলোচনা বেড়েছে বহুগুণে। মাত্র 8,000 দর্শক ধারণ ক্ষমতার হোম ভেন্যু নিয়ে এমনই রূপকথার জন্ম দিয়েছে বোদো গ্লিম্ট। আর ক্লাবের এমন সাফল্যের পেছনে যার নাম সবচেয়ে বেশি আলোচিত, তিনি ফুটবলের কেউ নন, বরং পেশায় ছিলেন একজন ফাইটার পাইলট। বোদো গ্লিম্টের মেন্টর ট্রেনার হিসেবে কাজ করা সে ব্যক্তির নাম বির্ন মান্সবার্গ। ফুটবল মানেই অর্থের ছড়াছড়ি। বড় ক্লাব হতে বড় অঙ্কের টাকা ঢালতে হবে, কিনতে হবে বড় তারকা। তবে এসব ভুল প্রমাণ করে ইউরোপিয়ান ফুটবল মাতাচ্ছে নরওয়ের ছোট্ট ক্লাব বোদো গ্লিম্ট। ইউরোপিয়ান ফুটবলে এই ক্লাব আলোচনার জন্ম দেয় মরিনিওর রোমাকে 6 গোল দিয়ে। এরপর একে একে ম্যান সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো জায়ান্টদের ধরাশায়ী। সব ছাপিয়ে গেছে মঙ্গলবার রাতের কীর্তি। বর্তমান রানার্স আপ ইন্টার মিলানকে পাত্তাই দিল না বোদো গ্লিম্ট। ভৌগোলিকভাবে অদ্ভুত এক শহর বোদো। মাত্র 55,000-এর জনসংখ্যা, যাদের প্রায় সবাই মাছ শিকারে জড়িত। গ্রীষ্মে এখানে সূর্য ডোবে না, শীতে চিত্রটা উল্টো, আছে তুষার ঝড়। এমন প্রতিকূল পরিবেশেও বোদোর মানুষের জীবনে এখন আনন্দের সীমা নেই। ক্লাবের ম্যাচের দিন তো বটেই, অন্য সময়েও সবার গায়ে থাকে হলুদ জার্সি। স্কুলগুলোতে গাওয়া হয় ক্লাবের গান। অথচ মাত্র 8,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম নিয়ে বছর কয়েক আগেও তীব্র আর্থিক সংকটে ভুগছিল বোদো গ্লিম্ট। ম্যাচের দিন ফাঁকা থাকতো স্টেডিয়াম, খেলোয়াড়দের বেতন দেওয়ার পরিস্থিতি ছিল না। স্থানীয় মৎস্যজীবীরা ক্লাবকে মাছ তুলে দিত বিক্রি করতে। তবে সেসব এখন অতীত। 2025 সালে এসে নরওয়েজিয়ান লিগের সবচেয়ে ধনী ক্লাবের মর্যাদা পেয়েছে বোদো গ্লিম্ট। 2020 থেকে 24 4বার লিগ শিরোপা জিতেছে বোদো। মূলত মাঠের সাফল্যই ভাগ্য ঘুরিয়েছে ক্লাবটার। তবে এমন সাফল্যে তারকা ফুটবলার নয়, বরং কোচিং স্টাফে মনোযোগ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলারদের মানসিকভাবে শক্তিশালী করতে নিয়োগ দেয়া হয় একজন ফাইটার পাইলটকে। স্পোর্টসে সাইকোলজিস্ট নিয়োগের ঘটনা এটাই প্রথম নয়। তবে বোদোর বিষয়টা ভিন্ন। তারা নিয়োগ দিয়েছেন একজন মেন্টর ট্রেনার, নাম বির্ন মান্সবার্গ। 2017-তে ক্লাবের 100 উদযাপন করতে পারেনি বোদো গ্লিম্ট, বরং নরওয়ের শীর্ষ লিগ থেকে অধপতনের পর চূড়ান্ত ধাক্কাটা খায় ছোট্ট এই ক্লাব। তখনই ডাক পড়ে বির্ন মান্সবার্গের। 20 বছরের বেশি অভিজ্ঞতা ফাইটার বিমান ওড়ানোর। যুদ্ধ করেছেন আফগানিস্তান, লিবিয়ায়। এমন একজন ব্যক্তির সঙ্গে ফুটবলের সম্পর্কটা কি হতে পারে?
রেলিগেশনের কারণ হিসেবে ফুটবলারদের মানসিক অবস্থাকে দায়ী করে ক্লাব কর্তৃপক্ষ, আর তা নিয়েই কাজ মান্সভার্গের। কখনো ফুটবলারদের সঙ্গে আলাদা সেশন, কখনো বা দলীয়, বাধ্যতামূলক না হলেও তার কাছেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বোডোর খেলোয়াড়রা। 9 বছরের কম সময়ে বোডো এমন কীর্তি করেছে, তাতে সেই মেন্টর ট্রেনারকে নিয়ে আলোচনা হচ্ছে জোরে সোরে। ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস, খেলোয়াড়রা এখন যে কোনো দলকে হারানোর মানসিক অবস্থায় রয়েছে। বিগ জায়ান্টদের হারিয়ে কর্তৃপক্ষের সে বিশ্বাসকেই বাস্তবে রূপ দিচ্ছে বোডো গ্লিম্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আবারও নিরাপত্তা শঙ্কায় মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় দেশটির মাদক কারবারি সংগঠনের এক শীর্ষ নেতা। তার মৃত্যুর খবরে অন্তত 8টি অঙ্গরাজ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর ফলে বাতিল করা হয় মেক্সিকান লিগের 4টি ম্যাচ। ফুটবলের সবচেয়ে বড় বিশ্বকাপ করা নাড়ছে দরজায়। ফিফার এই মেগা ইভেন্ট কয়েকদিনের মাঝেই ঢুকে পড়বে 100 ডেজ কাউন্টডাউনে। এজন্য জোর প্রস্তুতি চালালেও নির্ভর থাকতে পারছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, সেটা সহযোগী আয়োজক দেশ মেক্সিকোর জন্য। গেল ডিসেম্বর থেকে নানা রকম নেতিবাচক খবরের শিরোনামে আসছে মেক্সিকো। বিশ্বকাপ নাকের ডগায় চলে এলেও এইসব নেতিবাচক খবরের শিরোনামে লাগাম টানতে পারেনি দেশটির সরকার। এবার আলোচনায় বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুয়াদালাহারার স্তাদিও অ্যাক্টনে মুখোমুখি হবে মেক্সিকো। একই ভেন্যুতে আরও অনুষ্ঠিত হবে 3 ম্যাচ। কিন্তু এই অঞ্চল নিয়েই মারাত্মক বিপাকে আয়োজক দেশটি। একের পর এক সহিংসতা ঘটছে এই অঞ্চলের আশেপাশে। মেক্সিকো ভিত্তিক শক্তিশালী মাদক কারবারি সংগঠন জালিস্কো নিউ জেনারেশন, যার প্রধান নেতা নেমেসিও ওসেগুয়েরা সারাভান্তেস, যিনি পরিচিত এল মেঞ্চো নামেও, রোববার জালিস্কো অঙ্গরাজ্যের তাপালোবা শহরে সেনাবাহিনী ও এল মেঞ্চোর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে সে নিহত হয়। এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্তত 8টি রাজ্যে। মেক্সিকোর যে অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে এল মেঞ্চো সমর্থকদের সংঘর্ষ হয় সেটা গুয়াদালাহারা থেকে মাত্র 2 ঘন্টার পথ। স্বাভাবিকভাবে তাই এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর মেক্সিকান লিগের 4টি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেক্সিকোর শীর্ষ লিগে ছেলেদের কেরেতারো এবং জুয়ারেস এফসি এবং মেয়েদের চিভাস ও আমেরিকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় বিভাগের আরও 2টি ম্যাচও বাতিল করা হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি আইসল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর প্রীতি ম্যাচ নিয়ে। 25 ফেব্রুয়ারি কোরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা রয়েছে 2026 বিশ্বকাপ আয়োজক দেশটির। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে ফেরা বা প্রকাশ্যে আসায় সাকিব মাশরাফির উপর নিষেধাজ্ঞা নেই, মামলার বিষয় সমাধান করতে হবে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে, বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। নারী বিপিএলের সূচি চূড়ান্ত, 4 থেকে 14 এপ্রিল হবে প্রথম আসর। জাহানারা কাণ্ডে যথাযথ শাস্তি হয়েছে মঞ্জুর, দাবি নারী উইং চেয়ারপারসন রুবাবা দৌলার। এবং টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের দাপটে ধরাশায়ী শ্রীলঙ্কা সুপার 8 61 রানের জয়ে সেমিফাইনালের পথ সুগম করল কিউইরা লঙ্কানদের বিদায়। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময়, সঙ্গে থাকবেন আলিসা ইসলাম। ধন্যবাদ শিমুল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।